এমপি আনার খুনে পরতে পরতে রহস্য, কসাই জিহাদকে নিয়ে লাশের সন্ধানে পুলিশ। ঢাকায় গ্রেফতার 3 জন, 8 দিনের রিমান্ডে। চোরাচালান ভাগাভাগির দ্বন্দ্বে আনার হত্যাকাণ্ড, বলছেন স্থানীয়রা। অস্বীকার পরিবারের, ভারত ভ্রমণে আতঙ্ক বাড়বে মত বিশ্লেষকদের। কুষ্টিয়ায় কাউন্সিলর কিশোরের ত্রাসে অসহায় এলাকাবাসী, প্রতিবাদ করলে নেমে আসে নির্যাতন নিপীড়ন, ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এবং বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত, অভিমুখ সুন্দরবন। 4 বন্দরে 1 নম্বর দূরবর্তী সংকেত, আতঙ্কে উপকূলবাসী। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় ভারতে আটক জিহাদ হাওলাদার ওরফে কসাই জিহাদকে 12 দিনের রিমান্ড দিয়েছেন পশ্চিমবঙ্গের বারাসাত আদালত। ধারণা করা হচ্ছে কলকাতার নিউ টাউনের ফ্ল্যাটে আনারকে হত্যার পর তার শরীর থেকে হাড় মাংস আলাদা করেন জিহাদ। পরে তার ট্রলিতে ভরে কলকাতা ও এর আশপাশে ফেলে দেয়া হয়। এদিকে আনারের হাড়গোড়ের সন্ধানে কসাই জিহাদকে নিয়ে কলকাতার বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। বিস্তারিত মাহমুদ হাসানের রিপোর্টে। ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত সন্দেহে জিহাদ হাওলাদার নামে একজন গ্রেপ্তারের পর তাকে আদালতে তুলেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। স্থানীয় সময় বেলা 11টার দিকে উত্তর 24 পরগনার বারাসাত আদালতে তোলা হয় কসাই জিহাদকে। এর আগে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ সিআইডি। যে হত্যাকাণ্ড হয়েছে, যেটা পার্লামেন্টের যে মেম্বার বাংলাদেশের, ওনার যে হত্যাকাণ্ডে যেহেতু একটা আমাদের ভারতীয় সেন্টিমেন্ট জড়িয়ে আছে এই কেসের সঙ্গে, সুতরাং এই মুহূর্তে গোপন তথ্য একমাত্র তদন্তকারী অফিসার ছাড়া কেউই বলতে পারে না। যে ঘটনা ঘটেছে 320 যেটা আছে, এটা এই হিনিয়াস অফেন্স বলা হয়, যেটা নৃশংস হত্যা। এই নৃশংস হত্যা ক্ষেত্রে এদের অ্যাকচুয়ালি যে ঘটনা অদূর ভবিষ্যতে ঘটতে চলেছে, আপনারাও দেখতে পাবেন। এদেরকে খুব যাবজ্জীবন কারাদণ্ড, অর্থাৎ টিল দ্য লাস্ট ব্রেথ অফ দেয়ার লাইফ, মৃত্যুর আগের দিন পর্যন্ত হয়তো কারাবাস করতে হবে, আর না হলে ফাঁসি হবে। ভারতের পুলিশ বলছে 24 বছর বয়সী জিহাদের বাড়ি খুলনার দিগলিয়া থানার বারাকপুর গ্রামে। অবৈধভাবে মুম্বাইয়ে বাস করতেন তিনি, পেশায় একজন কসাই। পশ্চিমবঙ্গের সিআইডি জানায়, আনার হত্যার পরিকল্পনাকারীরা মুম্বাই থেকে জিহাদকে কলকাতায় নিয়ে আসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিহাদ স্বীকার করেন তিনি সহ 4 জন মিলে কলকাতার নিউ টাউনের ফ্ল্যাটে এমপি আনারকে হত্যার পর নিউ টাউনের ফ্ল্যাটে পুরো শরীর থেকে মাংস আলাদা করেন কসাই জিহাদ। মাংসের কিমা করে পলিথিনে ভরা হয়, হাড়গুলোকে ছোট টুকরো করে প্যাকেট করা হয়। পরে সে প্যাকেটগুলো ওই ফ্ল্যাট থেকে ট্রলিতে করে কলকাতা ও এর আশেপাশের এলাকায় ফেলে দেওয়া হয়। এরই মধ্যে টুকরো হাড়গোড়ের সন্ধানে কলকাতার বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার রাতেই কলকাতার কাশীপুরের ভাঙ্গরের কৃষ্ণমাটি এলাকায় অভিযান পরিচালনা করে সিআইডি। পুলিশ এসে কি একটা খুঁজছে, দুজনকে দড়ি বেঁধে কোমরে নামিয়ে কি একটা খুঁজছে। এখানে সব বলাকবা করছে যে বাংলাদেশের সংসদ যে খুন হয়েছে তার দেহ অংশ এখানে আছে, কিন্তু বোঝা যাচ্ছে না। এখন আমরা গ্রামবাসী আতঙ্কে আছি। 12 মে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় এ পর্যন্ত কসাই জিহাদ সহ 3 জনকে আটক করেছে ভারতের পুলিশ। এমপি আনারকে হত্যার তদন্তে ঢাকায় রয়েছে ভারতের গোয়েন্দা দলও। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। এদিকে এমপি আনার হত্যার ঘটনায় ঢাকায় গ্রেফতার হওয়া 3 জনকে 8 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে গোয়েন্দা পুলিশ। রিমান্ড শুনানি শেষে আদালত তাদের রিমান্ডে পাঠান। দেশের আদালতে তাদের বিচার করার কথা জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী, তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। বিস্তারিত সাদাত নিশাদের রিপোর্টে। ভারতের মাটিতে খুন হওয়া বাংলাদেশি এমপি আনোয়ারুল আজিম অপহরণ মামলায় হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে সৈয়দ আমানুল্লাহ ফয়সাল ভূঁইয়া ও এমপি আনার খুনের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের বান্ধবী সিলিস্তি রহমানকে আদালতে তোলা হয়। গ্রেফতার হওয়া আসামিদের দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের শুনানি শুরু হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মাহফুজুর। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি আসামিদের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুস সাত্তার দুলাল সাংবাদিকদের জানান, আনারের মেয়ের অপহরণ মামলার প্রেক্ষিতে আসামিদের গ্রেফতার দেখানো হয়েছে। আনারকে হত্যার বিচার বাংলাদেশেই হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী। আনোয়ার আজিমের মেয়ের অপহরণ একটা মামলা করা ছিল, সেই অপহরণ মামলায় আজকে 3
3 আসামিকে রিমান্ডের আবেদন করছেন, 10 দিন করে রিমান্ড চেয়েছেন। প্রত্যেক আসামিকে 8 দিন করে সতর্কতার সহিত হাইকোর্টের নির্দেশ মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছেন। যেহেতু ঘটনার সূত্রপাত এখান থেকেই, বিচার এখানেই হবে। আসামিরা কিছু না বললেও আদালতে সেলিস্তির রহমান চিৎকার করে নিজেকে নির্দোষ দাবি করেন। সেলিস্তির রহমান বলেছিল যে আমাকে কেন অ্যারেস্ট করা হলো, আমি তো কিছুই জানি না। এদিকে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিল না। রিমান্ড শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে বলেও জানান এই আইনজীবী। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। এমপি আনার হত্যাকাণ্ডের পেছনে চোরাচালানের অর্থ ভাগাভাগির দ্বন্দ্ব বলেই মনে করছেন এলাকাবাসী। এই দ্বন্দ্ব তার ছোটবেলার বন্ধু ও ব্যবসায়িক অংশীদার আখতারুজ্জামান শাহিনের সাথে। তবে আনারের মেয়ের দাবি, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শাহিনের সাথে কোনো ব্যবসায়িক সম্পর্ক ছিল না। হত্যার পিছনে রাজনৈতিক কারণ থাকতে পারে বলে মনে করছে পরিবারের সদস্যরা। নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 14 মে ভারতীয় সময় 5:11। এভাবেই কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের 56 নম্বর ফ্ল্যাট থেকে এমপি আনারুল আজিমের মরদেহের বিভিন্ন খণ্ডিত অংশ টলিব্যাগ ও পলিথিনে করে বের করে নিয়ে যান চরমপন্থী নেতা আমান ও তার সহযোগীরা। হত্যাকাণ্ডের প্রমাণ লোপাটে মরদেহ ছোট ছোট টুকরো করে টলিব্যাগ ও পলিথিনে করে ফেলে দেওয়া হয় কলকাতার বিভিন্ন প্রান্তে। ছোটবেলার বন্ধু ও ব্যবসায়িক পার্টনার শাহিনের পূর্ব পরিকল্পনায় বান্ধবী শিলাস্তি রহমানকে দিয়ে নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের 56 নম্বর ফ্ল্যাটে ডেকে নিয়ে গিয়ে গত 13 মে চরমপন্থী নেতা আমান ও তার সহযোগীরা শ্বাসরোধ করে হত্যা করে এমপি আনারকে। স্থানীয়রা বলছেন, স্বর্ণ চোরাচালানের টাকা ভাগাভাগির দ্বন্দ্বেই ঘটেছে এমন নৃশংস হত্যাকাণ্ড। তারপরে শাহিন নামে ওর সাথে একটা সোনার একটা ব্যবসা ছিল, তার জন্যই কি কিনে কি বেঁচেছে তাই এমপি মেরে দিয়েছে। স্বর্ণের বার নিয়ে তার সাথে কিছু মনে হয় হয়তো দ্বিধাদ্বন্দ্ব বা জের ধরে তাকে এইভাবে নৃশংসভাবে হত্যা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করছি এই আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসি দেওয়া হোক। তবে এমপি আনারুল আজিমের মেয়ের দাবি, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শাহিনের সাথে কোনো ব্যবসায়িক সম্পর্ক ছিল না তার বাবার। এই হত্যাকাণ্ড রাজনৈতিক প্রতিহিংসাই হতে পারে বলছেন তিনি। রাজনৈতিক কারণ আছে কিনা সে বিষয়ে আমি আসলে শিওর না, তবে আমি হতে পারে এরকম কিছু। কারণ আমাদের রাজনীতিতে আমাদের প্রতিপক্ষ ছিল, আমাদের গ্রুপিং, রাজনীতি মানেই তো গ্রুপিং, তাই না? এটা রাজনীতির নিয়ম, রাজনীতির সৌন্দর্য, রাজনীতি গ্রুপিং থাকবে। তো সেই কারণে আমি এটাও খতিয়ে দেখতে চাই কোন রাজনৈতিক কোন ইস্যু আছে কিনা এর ভিতরে। আর একজন সংসদ সদস্যের এমন নৃশংস হত্যাকাণ্ড মেনে নিতে পারছেন না নেতাকর্মীরা। জড়িতদের শাস্তি সহ এমপি আনারের মরদেহ ফেরত চাই তারা। এমপি নিয়ে যে অন্য রাষ্ট্রে গুম করে দেশে পূর্ণ বিচার চাচ্ছে এবং ফাঁসি আমরা দাবি করছি। কালীগঞ্জবাসীর পক্ষ থেকে আমরা উদারত আহ্বান করব যে আমাদের মাননীয় এমপি মহোদয়ের লাশটা, অন্তত মৃতদেহটা যাতে আমাদের কাছে পৌঁছায় দেয়। ঝিনাইদহ 4 আসনের এমপি আনারুল আজিম গত 12 মে কানের চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন। 13 মে থেকে তিনি নিখোঁজ ছিলেন। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি। দর্শক, এই বিষয়ে আরো তথ্য নিয়ে স্টুডিওতে যোগ দিয়েছেন সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিবেদনে দেখছিলাম এমপি আনারের লাশের সন্ধানে কলকাতার পুলিশ কলকাতায় তল্লাশি চালাচ্ছে। এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে এমপি আনার হত্যাকাণ্ড সেই 13 মে সংঘটিত হয়েছে। তারপর থেকেই মূলত আলোচনা এসছে, প্রায় 4 দিন ধরে বাংলাদেশে আলোচনা চলছে, তুমুল আলোচনা। এর প্রেক্ষিতে ভারতে এবং বাংলাদেশে গ্রেফতার হয়েছে বেশ কয়েকজন আসামি। আজকেও 3 জন গ্রেফতার বাংলাদেশে, তাদেরকে আদালতে তোলা হয়েছে। তো আসলে এই বিষয়ে আসার আগে যে ভারতের বর্তমান যে অবস্থার যে বিষয়টি, সেটি হচ্ছে হত্যার যে মূল পরিকল্পনাকারী শাহিন, তার কিন্তু আরো একটি বাসার সন্ধান পেয়েছে। সেখানকার চিনার পার্কের নামে একটি জায়গা আছে, সেখানে আরেকটি বাসার সন্ধান পেয়েছে। এবং যে কসাই জিহাদ ছিল, সেই কসাই যার মাধ্যমে আসলে তাকে মারার পরে তাকে একেবারে শরীর দ্বিখণ্ডিত করা হয়, তার সাথে বেশ কিছু সম্পর্ক এখানে জড়িয়েছে। অর্থাৎ যে কসাই ছিল সে কিন্তু প্রায় 2 মাস আগে মুম্বাই থেকে কলকাতা নিয়ে আসা হয়েছিল শাহিনের নির্দেশনার মাধ্যমে, এবং যে বাসাটি নতুন করে সন্ধান পেয়েছে এবং সেই বাসার ঠিকানাও একই সাথে শাহিনের যে ড্রাইভার ছিল তার সাথে সম্পৃক্ত তার একটা বিষয় এখানে আমরা লক্ষ্য করেছি। যদিও শাহিন এখনো গ্রেফতার হয়নি, এবং অন্যদিকে এখন যে মূল চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে, এতদিন ধরে কিন্তু এখনো তার শরীরে কোনো অংশ কিন্তু পাওয়া যায়নি। তো এই বিষয়ে আমরা দেখেছি আজকেও কলকাতা
পুলিশ এবং সেখানকার সিআইডি যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি করছেন এবং কসাই যে জিহাদ গ্রেফতার হয়েছে সেখানে গ্রেফতার হয়েছিল সেখানকার আদালতে তাকে নেওয়া হয়েছিল এবং এরপরে কিন্তু তার যে দেওয়া তথ্য মতে কিন্তু বিভিন্ন জায়গায় সন্ধান করা হচ্ছে যদি তার শরীরে কোনো অংশ পাওয়া যায়। তো এই ছিল আসলে ইন্ডিয়ার যে তথ্য সেই তথ্যের অনুযায়ী। আর যদি বাংলাদেশের প্রেক্ষাপটে ধরা যায় তাদের 4 জন পুলিশ বাংলাদেশে এসছেন, তদন্তের যে বিষয় সেই তদন্তের বিষয় তারা বাংলাদেশে তদন্ত করবেন এবং একই সাথে বাংলাদেশের পুলিশও কিন্তু ইন্ডিয়া যাওয়ার কথা রয়েছে আমরা শুনেছি ডিবি প্রধানের মাধ্যমে এবং তারাও সেখানে তদন্ত করবেন। তো সবশেষ এখন যে বিষয়টি হয়ে দাঁড়িয়েছে সেই বিষয়টি হচ্ছে সেখানে তার মূলত যে শরীরের যে অংশগুলো যেগুলো বিভিন্ন জায়গায় ফালানোর কথা বলা হয়েছে সেগুলো আসলে উদ্ধার করা, সেটি এখন মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমরা আরো একটু বিষয় যেটা দেখলাম, ঢাকায় গ্রেফতার 3 জনকে রিমান্ডে পেয়েছে পুলিশ, এই বিষয়ে কি জানতে পেরেছেন বা পুলিশ আপনাকে কি জানিয়েছে? আমি একটু আগে যে বিষয়টি জানিয়েছি 3 জনকে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে হচ্ছে আমানুল্লাহ, ফয়সাল ভুঁইয়া এবং শিলাস্তি, যেটি তার বন্ধুর যে শাহিন তার বান্ধবী ছিল। তো এখানে আসলে যে এদের ভূমিকাটা ছিল যে বিশেষ করে আমানুল্লাহর যে ভূমিকাটা ছিল সেটি আমরা প্রতিবেদনের মাধ্যমে দেখেছি। তার শরীরের যে অংশগুলো সেগুলো কিন্তু সে ট্রলি ব্যাগের মাধ্যমে কিন্তু আমরা সিসি ফুটেজে দেখেছি সে সরিয়ে দিচ্ছে। তো তাকেও গ্রেফতার করা হয়েছে, সে কয়েকদিন ধরে তার বাসা থেকেই আসলে পলাতক করেছিল, অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছিল। একই সাথে যে শাহিনের বান্ধবী শিলাস্তি তাকেও গ্রেফতার করা হয়েছিল। তো এদেরকে আসলে পুলিশ ডিবি প্রধান আমাদেরকে গতকালকে জানিয়েছে তাদের আসলে রিমান্ড চাওয়া হবে। তো আজকেও আমরা জেনেছি যে ডিবির যে ওয়ারি বিভাগ তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই ওয়ারি বিভাগ তারা 10 দিনের রিমান্ড চেয়েছে, যেহেতু এই হত্যাকাণ্ডের পেছনে আসলে কারা কারা জড়িত সেই বিষয়টি বের করার একটি বিষয় রয়েছে। তো 10 দিনের রিমান্ডের মধ্যে আজকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদেরকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তো এই রিমান্ডের যে তথ্যগুলো সেখানে যে আমানুল্লাহ এবং ফয়সাল তারা আসলে বিষয়টিকে অনেকটা স্বীকার করে নেওয়ার মতো অবস্থা ছিল, স্বীকার করেছে, কিন্তু যে শাহিনের যে বান্ধবী শিলাস্তি সে কিন্তু বিষয়টিকে একেবারে এড়িয়ে গেছেন এবং সেইখানে এক ধরনের আমরা আদালতের আসলে বাইরে থেকে লক্ষ্য করেছি সে একদম কান্নায় ভেঙে পড়েছিল। সে তার দাবি ছিল সে ঘটনার সাথে জড়িত না, মূলত সে ফ্ল্যাটে কেন গিয়েছিল সেই বিষয়টা সেখানে এসছেন। তবে তিনি এই যে হত্যাকাণ্ডের যে ঘটনা তিনি কিন্তু এটি পুরোটাই অস্বীকার করেছেন এবং তার অবর্তমানে হত্যাকাণ্ডটি ঘটেছে তিনি এই বিষয়টাও কিন্তু জানিয়েছেন। আর অন্যদিকে আদালতের আমরা যে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিল তার মাধ্যমে জেনেছি যেহেতু এখন দুটি দেশের আদালতেই এই বিষয়টা নিয়ে এক ধরনের কার্যক্রম চলছে, তো আসলে এমপি আনার হত্যার ঘটনায় যে কোথায় বিচার হবে সেটি একটু বিষয়। তো সেটি বিষয়ে আমাদেরকে স্পষ্ট করা হয়েছে বাংলাদেশের আদালতে কিন্তু তার যে হত্যাকাণ্ড ঘটেছে তার বিচার হবে। তো মূলত এখানে যে বিষয়টি তার এলাকা থেকেও আমরা জেনেছি তার এলাকায় বিভিন্ন ধরনের সাধারণ মানুষ থেকে শুরু করে চোরাচালানের যে বিষয়টি সেটি কিন্তু অনেকটা সাধারণ মানুষ থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, ডিবি তৎপরতার যে আপডেট সেখান থেকে কিন্তু স্পষ্ট করা হয়েছে যে স্বর্ণের চোরাচালানির সম্পৃক্ততা তার রয়েছে। তো সেখান থেকে মূলত তাদের দ্বন্দ্বের জের যেটি আসলে এখন হত্যাকাণ্ডের রূপ নিয়েছে। তো সবশেষ এখন যে বিষয়টি দাঁড়িয়েছে সেটি হচ্ছে তার মরদেহ উদ্ধারের বিষয়ে আসলে কতটুকু সচেষ্ট হবে আইন শৃঙ্খলা বাহিনী, এটি কিন্তু মূল বিষয়। সবশেষ আমি জানতে চাই সেটা হচ্ছে কেন এমপি আনারকে হত্যা করা হলো, সেই বিষয়ে কি আপনি কোনো তথ্য পেয়েছেন কিনা? এমপি আনারের হত্যাকাণ্ডের যে বিষয়গুলো সেগুলোর মধ্যে এখন পর্যন্ত স্পষ্ট সেটি হচ্ছে স্বর্ণ চোরাচালান এবং একই সাথে হুন্ডি ব্যবসার সাথে তিনি জড়িত ছিলেন, এটি আমরা একটু প্রাথমিকভাবে আইন শৃঙ্খলা বাহিনী থেকে জেনেছি। এবং শুধু তাই নয়, আমরা যদি দুদকের প্রতিবেদনও যদি আমরা তার হলফনামায় দেখি তিনি কিন্তু খুব অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন, অর্থাৎ তিনি সেখানকার 3 বারের সংসদ সদস্য ছিলেন এবং সবশেষ তিনি হলফনামা যে তথ্যে সেই ভিত্তিতে কিন্তু তার সম্পদের পরিমাণ প্রায় 222 গুণ বেড়েছে। অর্থাৎ তাহলে বুঝতেই পারছেন তিনি 3 বারের সংসদ সদস্য প্রথম অবস্থা থেকে 3 বারে এসে কি পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। তো সেই বিষয় যদি ধরা হয় এবং এলাকাবাসী যারা আছে তারাও কিন্তু অভিযোগ করেছেন যে তিনি আসলে বিভিন্ন ধরনের এই ধরনের কর্মকাণ্ডগুলোর সাথে জড়িত ছিলেন এবং যার প্রেক্ষিতে কিন্তু তার সম্পদের পরিমাণ এত বিশাল হয়েছে। এবং যে শাহিন কিন্তু তার ছোটবেলার বন্ধু এবং ফ্যামিলি তো বলছে যে সেটা রাজনৈতিক কোনো সহিংসতা বা রাজনৈতিক কারণেই তাকে হয়তো হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। বিষয়টি কিন্তু আসলে স্পষ্ট না, পরিবারের দাবি হতে পারে স্বাভাবিক, কারণ একটি পরিবারের সদস্যের বিরুদ্ধে কখনোই তার পরিবারের লোকজন বলবে না, এটি একেবারে স্বাভাবিক ঘটনা এবং আবেগের যে বিষয়টা সেখান থেকেও কিন্তু তার পরিবারের দাবি হতে পারে। কিন্তু বাস্তবতা প্রেক্ষিতে যদি আমরা ধরতে যাই সেক্ষেত্রে কিন্তু তার এই বিষয়গুলো স্পষ্ট হয়েছে, বিশেষ করে স্বর্ণ চোরাচালান থেকে শুরু করে হুন্ডি ব্যবসা থেকে শুরু করে এবং শাহিনের সাথে যে তার ব্যবসায়িক সম্পর্ক রয়েছে সেই বিষয়টাও কিন্তু স্পষ্ট হয়েছে। এবং এর আগেও কিন্তু ভারতে যে 5 কোটি টাকা যে লেনদেনের বিষয়টি সেটিও কিন্তু স্পষ্ট হয়েছে ইতিমধ্যে। এবং একই সাথে এখানে
এখানকার আরও যারা গ্রেফতার হয়েছে তাদের থেকেও তথ্য আসছে এবং পরবর্তীতে যেহেতু 8 দিনের রিমান্ড দেওয়া হয়েছে, 8 দিনের রিমান্ড পরবর্তীতে আসলে এই ঘটনার প্রেক্ষাপটে আরও যে তথ্যগুলো সেগুলো আমরা স্পষ্ট হতে পারবো বলে আশা করছি। নিশাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাদ। ভারতে বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের পর সামনে এসেছে দুই দেশের নিরাপত্তা ইস্যুটি। প্রতি বছর অনেক বাংলাদেশি ভ্রমণ করতে ভারতে যায়, তারা সে দেশে কতটুকু নিরাপদ সেই প্রশ্ন আসছে ঘুরে ফিরে। বিশ্লেষকদের মতে নিরাপত্তা নিয়ে দুদেশেরই আরো গুরুত্ব দিয়ে কাজ করা উচিত। মাজহারুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু রাষ্ট্র ভারত। দুই দেশের সরকারেরই দাবি অতীতের যে কোনো সময়ের চেয়ে ভারত বাংলাদেশের সম্পর্ক দৃঢ় হয়েছে, কিন্তু কলকাতায় নৃশংসভাবে বাংলাদেশের একজন সংসদ সদস্য খুন হওয়ায় তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। একই সাথে ভারতের গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। এই ধরনের একটা ঘটনা যে ঘটলো সেটা কিভাবে সম্ভব হলো, কারণ এটাই হলো প্রথম। সেখানে কি ইন্টেলিজেন্সে ফেল ছিল কিনা, বা এমন একটা কাঠামোর মধ্যে হয়তো ব্যক্তি বিশেষ জড়িত হয়ে গেছে, সেটা কি কখনো নজরদারিতে আসে কিনা, এটা জানতো কিনা, যারা করেছে তাদের বার করা, এইগুলো আমার মনে হয় প্রথম প্রাথমিকই। প্রতি বছর চিকিৎসা নিতে এবং পর্যটক হিসাবে ভারত যায় 16 থেকে 17 লাখ বাংলাদেশি। এই ঘটনার পর তাদের সামনে বড় হয়ে উঠেছে নিরাপত্তার দিকটি। বিশ্লেষকদের পরামর্শ, এ নিয়ে দুই দেশের নিরাপত্তা সংস্থার মধ্যে সহযোগিতা বাড়াতে হবে। দুই দেশের যা নিরাপত্তা সংস্থা রয়েছে, বিশেষ করে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে, তাদের মধ্যে আরো গভীর নিবিড় একটা সহযোগিতা এবং যোগাযোগ থাকা দরকার। কলকাতা সহ ভারতের অন্যান্য রাজ্যে যেসব বাংলাদেশে অবস্থান করছেন, এমপি আনার হত্যার ঘটনায় তাদের মধ্যে ভীতি ছড়াতে পারে। তাই বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে দেশটিকে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। সীমান্ত হত্যা কিংবা আমাদের দেশের অনেক নাগরিক বিভিন্ন প্রয়োজনে কলকাতা বা ইন্ডিয়ার অন্যান্য স্টেট বা জায়গাতে অবস্থান করছে, তাদের নিরাপত্তার প্রশ্নেও সেখানকার যে স্থানীয় পর্যায় থেকে কোনো নতুন করে কোনো ভাবনার প্রয়োজন আছে কিনা। যেহেতু একটা নিরাপত্তার ঘাটতি সেখানে তৈরি হয়েছে, তার মানে চাইলে ওখানে গিয়ে কাউকে হত্যা করা যায়, তো সেটি তো নিশ্চয়ই এটি পশ্চিমবঙ্গ বলুন বা সার্বিকভাবে ভারত সরকারকেও ভাবাবে। সীমান্ত হত্যা বন্ধ সহ অন্যান্য ইস্যুতে ভারত আরও আন্তরিক হবে এমন প্রত্যাশাও জানান বিশ্লেষকরা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। কুষ্টিয়ায় এক কাউন্সিলরের ত্রাসের রাজত্বে অসহায় এলাকাবাসী। দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল, অবৈধ অস্ত্রের মহড়া, চাঁদাবাজি সহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে প্রভাবশালী ওই কাউন্সিলর ও তার সহযোগীরা। তার এসব অপকর্মের প্রতিবাদ করলেই এলাকাবাসীর উপর চালানো হয় অমানবিক নির্যাতন। হামলা করা হয় ঘরবাড়িতে, অস্ত্র ঠেকিয়ে দেয়া হয় প্রাণ নাশের হুমকি। তার নির্যাতনের হাত থেকে বাদ পড়েন না নারীরাও। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। এটি কুষ্টিয়ার 10 নম্বর ওয়ার্ড কাউন্সিলর কিশোর কুমার জগতের দলবল নিয়ে প্রকাশ্য অস্ত্র হাতে মহড়ার দৃশ্য। এভাবেই মিলপাড়া এলাকায় জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে গড়ে তুলেছেন ত্রাসের রাজত্ব। দীর্ঘদিন ধরে এই এলাকায় সরকারি জমি দখল, চাঁদাবাজি, অবৈধ অস্ত্রের মহড়া সহ নানা অপকর্ম করে আসছেন এই কাউন্সিলর কিশোর কুমার জগৎ। তার এসব অপকর্মের প্রতিবাদ করলেই এলাকাবাসীর ওপর চালানো হয় অমানবিক নির্যাতন। হামলা করা হয় ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে, অস্ত্র ঠেকিয়ে দেওয়া হয় প্রাণনাশের হুমকি। এমন বিভিন্ন ঘটনায় এই কাউন্সিলরের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও বরাবরই থাকেন ধরাছোঁয়ার বাইরে। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার সাধারণ মানুষ। প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। চাঁদা চাইছে, চাঁদা না দেওয়ার কারণে আমার দোকানপাট ভাঙচুর করে অস্ত্র থেকে আমার স্ত্রীকে আঘাত করে। এই কাউন্সিলর হওয়ার পর থেকেই মিলপাড়ায় চাঁদাবাজি, অস্ত্রবাজি, আপনার যেসব জায়গা আছে, জায়গা জমি দখল করে বিক্রি করতেছে। আমরা এই অত্যাচার থেকে বাঁচতে চাই, আমরা এই অত্যাচার সহ্য করতে পারছি না। এরা রাত্রের অন্ধকারে অস্ত্র শস্ত্র নিয়ে এসে দোকানটা ভাঙচুর, মানুষের উপর অত্যাচার, এই কার্যকলাপ করে পারে। কথা বলতে গেলে মারার হুমকি থাকা, আমরা বাঁচতে চাই। কাউন্সিলর কিশোর কুমার জগতের নির্যাতনের হাত থেকে বাদ পড়েন না এলাকার নারীরাও। চাঁদা না পেয়ে এক যুবককে পিটিয়ে হত্যার গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আমার কাছে 50,000 টাকা চাঁদা আছে, আমি বলছি না চাঁদা দেবো না। জগতের নির্দেশে আমার ওর হাতে আপনার গান শট থাকে, ওটা দিয়ে আমাকে ধরে মারে মারে আমি যখন হাত দিয়ে ঠাকাই,
তখন আমি হাতে লাগি। জগ মেম্বাররা সব চাঁদা চায়, চাঁদা দিতে পারি না বলে আমার ছেলের ডাইকেল দিয়ে পার্কের ভেতর দিয়ে হত্যা করে। আমরা তো সব ভয়ে আতঙ্কের মাঝে আছি, মনে করেন এরা তো রাত দিন মনে করেন অস্ত্র নিয়ে মহড়া করে বেড়াচ্ছে, নারীর উপরে এরকম অত্যাচার করবে এটা তো মানি নেওয়া যাবে না। আর এসব ঘটনায় ওই কাউন্সিলর সহ তার সহযোগীদের বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে। বর্তমানে তিনি জামিনে আছেন বলে জানায় পুলিশ। পরবর্তীতে তার বিরুদ্ধে আবার এ ধরনের অভিযোগ পেলে আটক করে আইনের আওতায় সোপর্দ করার কথা বলছেন পুলিশের এই কর্মকর্তা। যদি এরকম কোনো কিছু পেয়ে থাকি, যদি তার বিরুদ্ধে অভিযোগ, তাহলে আমরা অবশ্যই তাকে আটক করে আইনের হাতে সোপর্দ করব। নানা অভিযোগে অভিযুক্ত কাউন্সিলর কিশোর কুমার জগতের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। কুষ্টিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, এত অভিযোগের পরও কাউন্সিলর এবং তার সহযোগীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। আসলে শুনতে অবাক লাগলেও এটাই বাস্তবতা যে একজন জনপ্রতিনিধি, অর্থাৎ তিনি কুষ্টিয়ার 10 নম্বর ওয়ার্ডের পৌরসভার কাউন্সিলর, তিনি কাউন্সিলর হয়ে জনগণের সেবা করার বদলে কিন্তু জেলায় একটি ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছেন এই মিলপাড়া এলাকায়। অর্থাৎ তিনি এখানে দীর্ঘদিন ধরেই কিন্তু অস্ত্রের মহড়া চালায়, এমনকি যারা সাধারণ মানুষ আছে তাদের ঘর বাড়িতে হামলা করে। তার এই যে অপকর্মগুলার কেউ প্রতিবাদ করলেই কিন্তু তাদের উপরে নির্যাতন চালানো হয়। এমনকি এই যে তার যে নির্যাতন, এই নির্যাতনের হাত থেকে কিন্তু নারী এবং শিশু কেউ কিন্তু বাদ পড়ে না। আপনাকে একটি ইনফরমেশন জানিয়ে রাখতে চাই ন্যান্সি, যে এই যে গত উপজেলা যে নির্বাচন প্রথম ধাপের, এই নির্বাচনে কিন্তু যে স্বতন্ত্র একজন প্রার্থী, চেয়ারম্যান প্রার্থী ছিলেন আল মামুন, তার উপরে কিন্তু এই জগৎ অর্থাৎ কিশোর কুমার জগৎ কাউন্সিলর এর নেতৃত্বে কিন্তু হামলা করা হয়েছিল এবং অপহরণের চেষ্টা করা হয়েছিল। এই এলাকায় দীর্ঘদিন ধরেই কিন্তু কিশোর কুমার জগতের এই কাউন্সিলরের একটি প্রভাব রয়েছে এবং এই প্রভাবের কাছে কিন্তু সবাই জিম্মি। একের পর এক অপকর্ম, সরকারি জমি দখল এবং তা বিক্রি এবং সাধারণ মানুষের উপরে হামলা, নির্যাতন, এমনকি হত্যার মতো ঘটনা কিন্তু অভিযোগ রয়েছে এই কিশোর কুমার জগতের বিরুদ্ধে। তারপরেও কিন্তু দীর্ঘদিন ধরে এলাকাবাসী স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত কিন্তু এর বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, তারপরেও প্রশাসন তেমন কোনো ব্যবস্থা নেয়নি। আসলে এক প্রকার কিন্তু এলাকাবাসী অসহায়। আমি একাধিক এলাকাবাসীর সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে তারা দীর্ঘদিন ধরেই একটি আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। অর্থাৎ জগৎকে যদি চাঁদা না দেওয়া যায় তাহলে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান খোলা যায় না, বাড়ি ঘরে থাকা যায় না, আর যদি প্রতিবাদ করা যায় তাহলে আরো বিপদ। অর্থাৎ প্রতিবাদ করলেই চলে অমানবিক নির্যাতন চলে, অর্থাৎ হামলা করা হয়, মামলা করা হয়। এমনকি আমরা খবরে যেটি দেখছিলাম যে এই জগতের কাউন্সিলর জগতের হাত থেকে কিন্তু নারীরাও নিস্তার পায় না। গত কিছুদিন আগেই, অর্থাৎ গত মাসের প্রথম দিকে কিন্তু একজন নারীকে, তিনি তার স্বামীর একটি দোকান রয়েছে মিলপাড়া এলাকায়, সেই দোকানে কিন্তু হামলা চালানো হয় এবং সেখানে চাঁদা চাওয়া হয়। চাঁদা না দেওয়ার কারণে সেই মহিলার স্বামীকে না পাওয়ায় কিন্তু সেই মহিলাকে মারধর করা হয় এবং তাকে অমানবিকভাবে নির্যাতন করা হয়। সে কিন্তু প্রায় 10 দিন হসপিটালে ছিল এবং তারপরে সে ফিরে এসেছে। এলাকাবাসী কিন্তু বারবার দাবি জানাচ্ছে প্রশাসনের কাছে যে এই কাউন্সিলর কিশোর কুমার জগৎকে কিন্তু আইনের আওতায় আনায়। এই বিষয়ে কিন্তু আমরা প্রশাসনের সাথে কথা বলেছি এবং যোগাযোগ করার চেষ্টা করেছি, কথা হয়েছে। এখানে প্রশাসন যেটি বলছে যে তার বিরুদ্ধে তারা মামলা নিয়েছে এবং একাধিক মামলা আছে, কিন্তু প্রতিটি মামলায় সে কিন্তু জামিন হয়েছে। জামিন হওয়ার পরেও কিন্তু সেই এলাকায় একই ধরনের ত্রাসের রাজত্বই কায়েম করে চলেছেন। অর্থাৎ প্রকাশ্য দিনে দুপুরে কিন্তু তার অস্ত্রের মহড়া এবং তার যে সহযোগী রয়েছে, সহযোগীর অস্ত্রের মহড়া কিন্তু চলছেই। তবে প্রশাসন একটি কথা বলছে যে তারা যদি এর পরে কোনো অভিযোগ পায় তাহলে কিন্তু ব্যবস্থা নেবেন। আসলে এর পরেও যদি অভিযোগ পায় তাহলে ব্যবস্থা নেবেন, এই কথাটি কিন্তু হাস্যকর মনে হচ্ছে প্রশাসনের। কারণ দীর্ঘদিন ধরেই কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে সেটা কিন্তু বাস্তব অভিযোগ এবং সত্য অভিযোগ। অর্থাৎ এলাকাবাসী মুখ খুলছে এবং এলাকাবাসী বলছে, এবং আমরা এলাকায় গেছি এবং দেখেছি যে এখানে রেলওয়ের শত শত কোটি টাকার সম্পদ কিন্তু এই কাউন্সিলর কিশোর কুমার জগৎ কিন্তু দখল করেছেন এবং বিক্রি করেছেন। এবং ওখানে মোহিনী মিল আছে, আপনি হয়তো নাম শুনে থাকবেন, যে বাংলাদেশের বিখ্যাত একটা মিল, কাপড়ের তৈরি মোহিনী মিল। সেই মোহিনী মিল কিন্তু বন্ধ হয়ে গেছে। মোহিনী মিলের যে আবাসন এলাকাগুলো রয়েছে, আবাসিক স্থানগুলো রয়েছে, মোহিনী মিলের যে যন্ত্রাংশগুলো ছিল সেগুলো কিন্তু এই কিশোর কুমার জগতের নেতৃত্বে লুট করা হয়েছে এবং দখল করে রাখা হয়েছে। তারপরেও কিন্তু প্রশাসন এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাই সাধারণ যারা এই এলাকার জনগণ রয়েছেন তারা কিন্তু জোর দাবি জানাচ্ছেন যে কোনো মূল্যে এই কিশোর কুমার জগৎকে আইনের আওতায় আনা। এই ছিল কুষ্টিয়া থেকে কাউন্সিলর কিশোর কুমার জগতের যে ত্রাসের রাজত্ব, তাই নিয়ে সর্বশেষ খবর। ন্যান্সি। তিতাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস।
উপজেলা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, প্রচারণার কি খবর আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরা পৌরসভার যে দৌলতপুর বাগবাটি এলাকা, যেটি সাতক্ষীরা মেডিকেল কলেজের পেছন দিকের এলাকা, সেই এলাকায় এখন প্রচারণায় ব্যস্ত আছে প্রার্থীরা। আপনাকে বলে রাখা দরকার যে আর মাত্র 3 দিন প্রচারণার সময় পাবে, সোমবারে শেষ হয়ে যাচ্ছে। 29 তারিখ বুধবারের যে নির্বাচন, সেই শেষ পর্বের উপজেলা নির্বাচনের একেবারে শেষ মুহূর্তে প্রায় শেষ মুহূর্তের দিকের যে প্রচারণা, তার জন্য ভীষণ তৎপর প্রার্থীরা। জ্যৈষ্ঠের এই গরম উপেক্ষা করে শত শত মানুষ এখানে উপস্থিত আছে, নারী পুরুষ আপনি দেখতে পাচ্ছেন। সেই সব মানুষের সাথে এখানে স্বাধীনতা শিক্ষক পরিষদের যিনি আহ্বায়ক সভাপতি এম সুশান্ত, তিনি এসেছেন এই এলাকায় প্রচারণায়। কিন্তু আসলে সাধারণ মানুষ আসলে প্রার্থীর কাছে কি চাইছেন? আমাদের এই এলাকায় রাস্তা ভালো নেই, মন্দিরে পাঁচিল নেই, জলের লাইন নেই, আর মন্দির পাঁচিল। হ্যাঁ, জলের সংকটটি হচ্ছে এই অঞ্চলের, এই জেলারই একটি বড় সংকট। আপনারা কেমন প্রার্থীর কাছে কি চান, কি প্রত্যাশা? আমাদের প্রত্যাশার এই সবচেয়ে বড় জিনিস আমাদের রাস্তাটা বিগত বিহাল অবস্থায় পড়ে আছে। এই জন্য তার কাছে আমরা একটাই অনুরোধ করি যে আমাদের রাস্তাটা আর মন্দিরের পাঁচিলটা দেওয়ার অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ, ওই একই রকম কথা প্রায়। আমরা এখন প্রার্থীকে যুক্ত করছি। আপনার কাছে তো এখানকার মানুষরা অনেক প্রত্যাশা করছে এবং সারা সাতক্ষীরায় পানির সংকট, রাস্তাঘাটের অত্যন্ত দুরবস্থা। আপনি তাদের কথা কত দূর রাখবেন আর আপনারা জয়ের ব্যাপারে কতটা প্রত্যাশা ব্যক্ত করছেন? আগামী 29শে মে নির্বাচন, এই নির্বাচনে আমার প্রতীক আনারস প্রতীকে আমি ভোট চাচ্ছি। আর আমি যেহেতু পেশায় একজন শিক্ষক, আমি মনে করি যে সবচেয়ে প্রায়োরিটি দিয়েই আমি যে এলাকায় গণসংযোগ করেছি সেখানকার যে সমস্যাগুলো আমি দেখেছি যে মন্দিরের সমস্যা বেশি আছে, তারপরে রাস্তাঘাট, সুপেয় পানির সমস্যা। সদর উপজেলায় এই কাজগুলো আমি করতে চাই। আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে প্রয়োজন অনুযায়ী সর্বাধিক অগ্রাধিকারের ভিত্তিতে যে কাজগুলো আছে আমি সবগুলো নোট করেছি। আমি পায়ে হেঁটে সাতক্ষীরা সদর উপজেলায় প্রায় প্রত্যেকটি এলাকায় গিয়েছি, আমি তাদের অবস্থা অবলোকন করেছি। মহান সৃষ্টিকর্তা যদি আমাকে এই দায়িত্ব অর্পণ করেন তাহলে অগ্রাধিকার ভিত্তিতেই আমি সকল কাজগুলো একে একে শুরু করতে পারবো, এই প্রত্যাশা রাখি। আপনি জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? আমি মনে করি যদি সকল ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত হন এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন তাহলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। ভোটাররা কি উপস্থিত হবে বলে আপনারা মনে করছেন? অবশ্যই মনে করি ভোটাররা ভালোভাবে ভোট কেন্দ্রে যাবে, যে আনারস প্রতীকে ভোট দেবে ইনশাআল্লাহ। আমরা আসলে কয়েকটি এই 2 দফার যে উপজেলা নির্বাচন ন্যান্সি, তাতে কিন্তু উপস্থিতি আশাশুনি ব্যতিরেকে বেশিরভাগ জায়গায় কিন্তু আমরা কম উপস্থিতি দেখছি। তা আমরা একটু জানতে চাই যে আর একজনের কাছে যে আপনি উপস্থিতি কেমন হবে বলে মনে করছেন? আমার মনে হয় আশা করা যায় যে যথেষ্ট পরিমাণ উপস্থিতি হবে মানুষ। হ্যাঁ, আমরা যেমনটি শুনছিলাম ন্যান্সি, উপজেলা পরিষদ নির্বাচনে এবার কিন্তু 2টি উপজেলায় শেষ পর্বের যে নির্বাচন, তাতে সাতক্ষীরা সদর উপজেলা এবং কলারুয়া উপজেলাতে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে কলারুয়া উপজেলাতে 2 জন প্রার্থী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সদর উপজেলাতে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী 29 তারিখেই বোঝা যাবে যে ভোটাররা কার ভাগ্যে রেখেছেন যে সেই উপজেলা পরিষদের দায়িত্ব নেয়ার যে সক্ষমতা এবং সেই সৌভাগ্য কার জন্যে বরাদ্দ করবেন সেটি হচ্ছে ভোটাররাই নির্ধারণ করে থাকবেন। এটার জন্যই এখন যারা প্রার্থী তাদেরকে অপেক্ষা করা ছাড়া আর কোনো কিছু করার নেই এখন ন্যান্সি। যে কারণেই কিন্তু প্রার্থীরা এই যে মানুষের কাছে প্রতিশ্রুতি দিচ্ছে এবং তাদের কাছে যে তার ভোট প্রত্যাশা করছে। এই ছিল সর্বশেষ সাতক্ষীরা সদর উপজেলার নির্বাচনী প্রচারণা। ন্যান্সি। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাতক্ষীরা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন।
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। দেশের সমুদ্র বন্দরগুলোতে জারি করা হয়েছে ১ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত। উপকূলের মানুষের মাঝে বিরাজ করছে আতঙ্ক। আবহাওয়া অধিদপ্তর বলছে, খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলো সহ সুন্দরবন এলাকা এবং ভারতের পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টির গতি প্রকৃতি পরিবর্তন হলেও বাংলাদেশে প্রভাব পড়বে। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টার। বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ সামান্য উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে পরিণত হয়েছে নিম্নচাপে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়ের খবরে আতঙ্ক ছড়িয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পটুয়াখালী উপকূলে। প্রত্যেকবারে তো ক্ষতিগ্রস্ত হয় ঝড় আসলে, কোনোবারে তো আমরা রেহাই পাই না। এই সাইক্লোন সেন্টারে আমরা থাকি, ঝড় হলে আমাদের ভয়টাই লাগে খুব, মনে হয় যেন আমাদের ঘর বাড়ি ভেঙে যাবে। ঝড়ের কোনো পরিস্থিতি আমরা এখনো কারোর কাছে সহযোগিতা পাইনি, মাইকিং টাইকিং হয়নি আমাদের এলাকায়। এখানে ঝড় আসলে কোথায় যাব কোনো ঠিক ঠিকানা নেই। বাচ্চা কাচ্চা ছোট বাড়িতে জলের কারণে অনেক অসুবিধা হতে পারে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিছুটা উত্তাল পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি বেড়েছে বাতাসের চাপ। স্বাভাবিক জোয়ারের চেয়ে বেড়েছে নদ নদীর পানির উচ্চতা। খুলনার উপকূলবর্তী মানুষের মাঝেও বাড়ছে ঘূর্ণিঝড়ের আতঙ্ক। বিশাল ঘূর্ণিঝড়ে আসতেছে, আমাকে ঘর বাড়ি ভেঙে যাবে, ছাগল মাগল রয়েছে, এটা কোথায় থবো? ঘূর্ণিঝড় রেমাল আসলে তো আমাদের হয়তো পরিবার পরিজন নিয়ে অনেক কষ্ট ভোগ করতে হবে। দ্বিতীয় কথা যে ঘর বাড়ি ভাঙে চলে যাবে। এদিকে বাগেরহাট সহ দেশের বিভিন্ন উপকূলে এখনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের কোনো প্রভাব পড়েনি। সকাল থেকে বিরাজ করছে রৌদ্রোজ্জ্বল স্বাভাবিক আবহাওয়া। আবহাওয়া অধিদপ্তর বলছে, নিম্নচাপটি যেভাবে শক্তি সঞ্চার করে উত্তর পূর্ব দিকে এগিয়ে আসছে, তাতে আশঙ্কা রয়েছে এটি তীব্র ঘূর্ণিঝড় হয়ে উপকূলে আঘাত হানতে পারে। তবে এখনো গতিপথ নির্দিষ্ট করা যায়নি। এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, এটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল দিয়ে উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। আসলে এটা একটা ঘূর্ণিঝড় তো বিভিন্ন মাত্রা, আমরা যেটা আশঙ্কা করা হচ্ছে এখন পর্যন্ত এটা তীব্র ঘূর্ণিঝড় আকারে উপকূল অতিক্রম করতে পারে। এটা এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, এটা তীব্র ঘূর্ণিঝড় আকারে উপকূল অতিক্রম করার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে ক্ষয়ক্ষতির সমূহ আশঙ্কা আছে। তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় রেমাল। বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 89 কিলোমিটারের বেশি। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, রেমাল ঘিরে কেমন প্রস্তুতি নেওয়া হয়েছে উপকূলে, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, ধন্যবাদ। আপনি জানেন যে ঘূর্ণিঝড় কিন্তু সন্নিকটে চলে আসছে। ইতিমধ্যে খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। জেলা দুর্যোগ ব্যবস্থাপনার কর্মকর্তারা একটি মিটিং করেছে। সেখান থেকে তারা সুন্দরবনের যে এলাকায় এই ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে সেই এলাকায় তারা সর্বোচ্চ সতর্কতা নিয়েছে। আমাদেরকে যে তথ্য তারা জানিয়েছে সেটা হচ্ছে তারা 604টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে, যেখানে 3 লাখেরও বেশি মানুষের আশ্রয় দেওয়া যেতে পারে। এর পাশাপাশি 3টি মুজিব কেল্লাকে তারা চিহ্নিত করে রেখেছে, যেখানে গবাদি পশুর আশ্রয় দেওয়া হবে। এইবারই কিন্তু প্রথম আমরা যেটা জানতে পারলাম যে মানুষ এবং গবাদি পশুর জন্য পৃথকভাবে সরকারের পক্ষ থেকে একটি ভালো ব্যবস্থা নিয়েছে। আমি আরেকটু জানিয়ে রাখি যে খুলনা জেলা প্রশাসনের পক্ষের পাশাপাশি সিভিল সার্জন অফিস, পানি উন্নয়ন বোর্ড, সরকারি বেসরকারি যে এনজিওগুলো আছে তারা কিন্তু ঐক্যবদ্ধভাবে ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য সকল প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যে আমি যেটা জেনেছি যে 1 নম্বর বিপদ সংকেত চলছে এবং আগামীকাল সকাল 10টায় কিন্তু খুলনা জেলা প্রশাসন একটি ভার্চুয়াল মিটিং এর ব্যবস্থা করেছে যে তারা আসলে কি করতে চায়। পাশাপাশি আমাদেরকে আরো জানানো হয়েছে যে 4 নম্বর সিগন্যাল আসলেই তারা সর্বশেষ যে ব্যবস্থা সেই ব্যবস্থায় তারা নেমে পড়বে। আমি একটু বলে রাখি যে ইতিমধ্যে কিন্তু হাসপাতালগুলোতে জেনারেটর ব্যবস্থা করার জন্য সিভিল সার্জন অফিস থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি সকল কর্মকর্তাদের কিন্তু উপজেলা পর্যায়ে যারা আছে তাদের ছুটিগুলা বাতিল করা হয়েছে। পাশাপাশি আমি একটু বলে রাখি যে ফায়ার সার্ভিস, চিকিৎসা সেবার পাশাপাশি কন্ট্রোল রুম, সুপেয় পানির ব্যবস্থা সহ সকল ধরনের প্রস্তুতি কিন্তু খুলনা অঞ্চলে নেওয়া হয়েছে। আমি আপনার মাধ্যমে জানাতে চাই যে
আসলে খুলনায় কিন্তু আজকে গুমোট গরম ছিল, সারাদিন কিন্তু গুমোট গরম ছিল। আসলে রোদের তাপ ছিল প্রচন্ড। আর নদীর কথা বা সমুদ্রের কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে নদী কিন্তু খুবই শান্ত ছিল, কোনো উত্তাল আমরা দেখতে পারিনি। আমরা উপকূলবর্তী এলাকার মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি যে আসলে তাদের কি অবস্থা। তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে ঘূর্ণিঝড় আসলেই তারা আসলে আতঙ্কিত থাকে, সে আতঙ্কিত বরাবরের মতো এবারেই আছে। আসলে এই ঘূর্ণিঝড় কতটা বেগে আঘাত হানতে পারে এইটার উপর আসলে নির্ভর করছে তাদের ভয়ের কারণটা। আবহাওয়া অফিস থেকে আমাদেরকে যেটা জানিয়েছে ঘূর্ণিঝড়টা কিন্তু 100 থেকে 120 কিলোমিটার ঝড়ো হাওয়া পেতে আসতে পারে। এটা হলে কিন্তু আসলে এই অঞ্চলে, উপকূল অঞ্চলে, খুলনার সুন্দরবনের গা ঘেঁষে যে উপকূল অঞ্চলগুলো আছে, কয়রা, দাকব, পাইকগাছা, ভুটিয়াঘাটের এক অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এবং এই 4টি উপজেলায় কিন্তু খুলনা জেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য। খুলনা থেকে ঘূর্ণিঝড় সম্পর্কে এটা ছিল আমাদের সর্বশেষ খবর। রকি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে খুলনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী নূর ইসলাম রকি। সংবাদ রাতে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। এমপি আনার খুনে পরতে পরতে রহস্য, কসাই জিহাদকে নিয়ে লাশের সন্ধানে পুলিশ, ঢাকায় গ্রেফতার 3 জন, 8 দিনের রিমান্ডে। চোরাচালান ভাগাভাগির দ্বন্দ্বে আনার হত্যাকাণ্ড বলছেন স্থানীয়রা, অস্বীকার পরিবারের। ভারত ভ্রমণে আতঙ্ক বাড়বে মত বিশ্লেষকদের। কুষ্টিয়ায় কাউন্সিলর কিশোরের ত্রাসে অসহায় এলাকাবাসী, প্রতিবাদ করলে নেমে আসে নির্যাতন নিপীড়ন, ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এবং বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত, অভিমুখ সুন্দরবন, 4 বন্দরে 1 নম্বর দূরবর্তী সংকেত, আতঙ্কে উপকূলবাসী। এই ছিল এখনকার সংবাদ রাত।